সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। তাহলে লেখা সহজ না কথা বলা সহজ? নিশ্চয়ই কি হবে বলেন তো? নিশ্চয়ই কথা বলা সহজ। বাঘ মারা সহজ না বিড়াল মারা সহজ? বিড়াল মারা নিশ্চয়ই সহজ। তো এখানে আমরা কি করব? এই জায়গায় আমরা সাবজেক্ট বসাবো, দেন একটি ভার্ব বসাবো। এখানে সাবজেক্ট বসেছে দেখেন হি, তারপর একটি ভার্ব বসেছে স্পিক। তো যেহেতু এখানে নেগেটিভ হলো, এই জন্য ক্যান নট স্পিক। ভালো করে খেয়াল করেন, স্পিক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, আর ক্যান নট স্পিক অর্থ কথা না বলতে পারা। যেমন যদি বলি একটি বাক্য, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তো এখানে স্পিকের সঙ্গে একটি মডাল ভার্ব ব্যবহার করেছি, ক্যান। কি ভার্ব ব্যবহার করেছি বলেন? ক্যান। এই ক্যান ভার্ব ব্যবহার করে আমরা এই বাক্যটাকে সম্পূর্ণ করেছি। আপনাদেরকে আমি যখন মডাল ভার্বের ক্লাস নিয়েছিলাম, আপনাদের এই জায়গাটা মনে আছে। যেমন আমি করি, আই ডু। কি হবে বলেন তো? আমি করি, আই ডু। কিন্তু আমি যদি বলি আমি করতে পারি, তখন কি আপনি আই ডু দিয়ে করতে পারবেন? পারবেন না। এই জায়গাটায় কি হবে? আই ক্যান ডু। সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কাজে দেবে আপনাদের। আই ডু আমি করি, আর আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারি না, আই ক্যান নট ডু। আমি কি করতে পারি? ক্যান আই ডু। আমি কি করতে পারি? ক্যান আই ডু। তো এই জায়গাটা আমরা কিভাবে কমপ্লিট করব? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট বসেছে হি, তারপর যেহেতু এখানে একটি নেগেটিভ সেন্স আছে, তো হি ক্যান নট স্পিক অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। তারপর ইজি টাস্ক, এইটা আমি একটু হাইলাইট করে দেই, এটা একটু দেখেন ভালো করে। এখানে ইজি টাস্ক অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্বের বেস ফর্ম, তারপর ইজি টাস্ক অর্থাৎ এই বাক্যে সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। এখানে ইংলিশ, দেখেন স্পিক ইংলিশ অর্থাৎ কথা বলা সহজ না লেখা সহজ? নিশ্চয়ই কথা বলা সহজ। তো সেই কাজটি কোথায় বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর একটি ভার্ব বসবে, তারপর ওই ইজি টাস্কটি বসাতে হবে, সহজ যে কাজ। তারপর কি বসাতে হবে? লেট অ্যালোন। দেখে এখানে আমি কি বসিয়েছি? হি ক্যান নট স্পিক ইংলিশ, লেট অ্যালোন। তারপর কি? হার্ড টাস্ক। দুটো কাজের ভিতরে যে কাজটি কঠিন, সেই কাজটি শেষে বসাতে হবে। কোথায় বসাতে হবে? শেষে বসাতে হবে। তাহলে হি ক্যান নট স্পিক ইংলিশ, লেট অ্যালোন রাইট। হি ক্যান নট স্পিক ইংলিশ, লেট অ্যালোন রাইট। অর্থাৎ সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। এই বাক্যটা আপনারা কোন নিয়মে করবেন? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ইজি টাস্ক, তারপর লেট অ্যালোন, তারপর হার্ড টাস্ক। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাসই করতে পারে না। হি ক্যান নট বি এইবল টু পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্টুড ফার্স্ট। এখানেও কিন্তু আমি যে স্ট্রাকচার দেখিয়েছি, আপনারা ঠিক সেইভাবে এই বাক্যগুলো কমপ্লিট করবেন। আমি মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই কান্ট ড্রাইভ সাইকেল, লেট অ্যালোন আ মোটরসাইকেল। লেট অ্যালোন আ মোটরসাইকেল। অর্থাৎ এই জায়গাটা আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পারবো যে আমরা লেট অ্যালোনের ব্যবহারগুলো কিন্তু আমরা খুব সহজে শিখতে পারছি। লেট অ্যালোনের পরে আমাদের যে রুলটি রয়েছে, রুল 17, আই থিঙ্ক অফ। লেট অ্যালোনের পরে যে রুলটি রয়েছে, এটি হচ্ছে আই থিঙ্ক অফ। থিঙ্ক অফ হচ্ছে চিন্তা করা। অর্থাৎ এখানে থিঙ্ক অফ এর ব্যবহারটা যদি আমরা দেখতে পারি, খুব ভালোভাবে আমরা থিঙ্ক অফ দিয়ে অনেকগুলো বাক্য করতে পারবো। বর্ণালী আইস, আপনি এই বাক্যটা একটু পড়ে ফেলেন। এই রুল 17, আই থিঙ্ক অফ আমি ভাবছি, এটার স্ট্রাকচার সহ একটু পড়েন। বর্ণালী কি হলো পড়েন? আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, এই বাক্যগুলো কি হবে? ধন্যবাদ সামিউন নাহার, আপনি একটু পড়েন। রুল 18 পড়েন, শুড হ্যাভ উচিত ছিল। এটা একজন প্রশ্ন করেছিলেন মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, আপনার সেই প্রশ্নের উত্তরটা দেখবেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আপনার প্রশ্ন ছিল যে স্যার উচিত ছিল এইটা দিয়ে বাক্য আমরা কিভাবে করব।
সামিউন নাহার, আপনি একটু এটা পড়েন, শুড হ্যাভ উচিত ছিল, এখানে পড়ে ফেলেন। অনেক ধন্যবাদ, আপনি খুব ক্লিয়ার করে পড়েছেন। শ্যামল চন্দ্র ভৌমিক, ভৌমিক আপনি এই রুলগুলো একটু পড়ে ফেলেন, এটা একটু পড়বেন। রুল 20 একজন একটু পড়েন, 19টা আমি বুঝাই দিব। দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, এটা কিভাবে হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। একসাথে অনেকগুলো কোনটা? ও আচ্ছা, তাহলে আজকে থেকে কম কম করাবো, হ্যাঁ আজকে স্ট্রাকচার অনেক কম করাবো আপনারা হ্যাঁ শুনতে পারছেন? হ্যালো। তো এই স্ট্রাকচার আমি কম কম করাবো যেন আপনারা ভালোভাবে নিতে পারেন। তো রুল, স্পোকেন রুল 18, এটা কি আছে এখানে? শুড হ্যাভ অর্থাৎ উচিত ছিল। আমরা যদি কোনো কাজ বলি যে আমার এই কাজটি করা উচিত ছিল, তো আমরা সেখানে শুড হ্যাভ এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন তো? শুড হ্যাভ। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। অর্থাৎ এখানে কি হবে? সাবজেক্ট বসবে, দেন শুড হ্যাভ বসবে, কি বসবে বলেন তো? সাবজেক্ট, তারপর শুড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এক্সটেনশন। কি বসবে? এক্সটেনশন। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। একজন প্রশ্ন করেছিলেন যে স্যার শুড হ্যাভ দিয়ে কিভাবে বাক্য করব। দেখেন, আপনি এই জায়গাটা যদি ভালোভাবে নিতে পারেন, এটা যদি ভালোভাবে মুখস্থ করতে পারেন, এই শুড হ্যাভ শব্দের অর্থ কি ছিল? উচিত ছিল। আপনার ওই বা ওই ধরনের বাক্যগুলা আর কখনো সমস্যা হবে না। আমার সেখানে যাওয়া উচিত ছিল, আমার সত্য কথা বলা উচিত ছিল, এই ধরনের বাক্যগুলা আমরা এই শুড হ্যাভ ব্যবহার করে করতে পারবো। রুল 19, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্বের কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। আমার কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই ধরনের বাক্য আমরা কিভাবে করব? আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। যেমন, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, কি হচ্ছে বলেন তো? আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দিস সং। তোমার প্রশ্নগুলি উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম আনসারিং ইওর কোয়েশ্চেন্স। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব? আই অ্যাম হ্যাভিং হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। পরবর্তীতে আমরা দেখব রুল 20, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, অর্থাৎ এখানে নাউনের ব্যবহার করতে হবে। দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। আমার মোবাইলে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, আমার টেলিভিশনে সমস্যা হয়েছে। রুল 21 দেখেন, রুল 21, আই হ্যাভ, আই হ্যাভ হার্ড দ্যাট, অর্থাৎ হেয়ার থেকে এসেছে হেয়ার্ড। আমরা এখানে হেয়ার্ড বলবো, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট বা হার্ড দ্যাট, আমি শুনেছি যে। কি হবে বলুন তো? আমি শুনেছি যে। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শেখো। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই হ্যাভ হার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ বেনিফিটেড ফর দ্য স্টুডেন্টস, আমি শুনেছি যে সে খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড, আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল।
খুবই সিম্পল কিছু রুল। এই রুলগুলো যদি আপনারা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন, দেখবেন আপনারা স্পন্টেনিয়াসলি ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ এই রুলগুলা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব পরিমাণে কাজে লাগে। এই রুলগুলা যদি আমরা শিখতে পারি, এই রুলগুলা থেকে আমরা কিন্তু অনেক শত শত বাক্য তৈরি করতে পারবো। রুল 22, রুল 22, হাউ অফেন দিয়ে বাক্য গঠন। কি দিয়ে বাক্য গঠন বলেন তো? হাউ অফেন। এই হাউ অফেন দিয়ে কিন্তু আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। এই হাউ অফেনটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব বৃহৎ একটা জায়গা জুড়ে আছে। যেমন যদি বলি, তুমি কতবার ভাত খাবে, তুমি কতবার কাজটি করবে, তুমি কতদিন পর পর ব্যায়াম করো, অর্থাৎ কত দিয়ে, হাউ অফেন দিয়ে বাক্য গঠন, কতবার বা কতদিন পর পর, এই ধরনের বাক্যগুলো আমরা হাউ অফেন ব্যবহার করে করব। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? অনেক কোশ্চেন আছে আপনাদের, আমি জানি। কোশ্চেন গুলা নিব। আমি বলে রেখেছিলাম যে আমি একটু আমার বাসার বাইরে আছি, গ্রামের বাড়িতে। হ্যাঁ, আপনাদের কোশ্চেন গুলা থাকলে নিব। আমিও একটু অসুস্থ আছি, সবকিছুই পাবেন। একটু ওয়েট করেন। আর সোহাগ স্যারও ক্লাস নিবে, সবকিছুই পাবেন। স্যার আপনাদেরকে দেখেন, এই যে যেভাবে আপনাদের বেসিকটা শিখাচ্ছি, এটা তো আপনাদের আউট অফ সিলেবাস। তারপরও কিন্তু আমি ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। আপনারা মনে মনে একটু ভেবে দেখবেন, এই বিষয়গুলো আপনাদের অপকার হচ্ছে না, নিশ্চয়ই উপকার হচ্ছে। তো একটু ধৈর্য ধরেন, ওয়েট এন্ড সি, আপনারা সবকিছুই পাবেন। হাউ অফেন দিয়ে বাক্য গঠন। কি দিয়ে বাক্য গঠন? হাউ অফেন। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। এগুলো আমরা কি দিয়ে করব? হাউ অফেন দিয়ে করব। কি দিয়ে বলেন তো? হাউ অফেন। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। আমরা যারা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করি, আমরা কিন্তু প্রায় আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করি। তো এই পাসওয়ার্ড আমরা চেঞ্জ করি কতদিন পর পর। কাউকে যদি আপনি প্রশ্ন করতে চান, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, এটা কিভাবে বলতে হবে? হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আবার শোনেন, প্রথমে হাউ অফেন, প্রথমে কি বলবে? আমরা স্ট্রাকচারটা একটু দেখবো। প্রথমে কি হবে? হাউ অফেন, তারপর কি বসবে? তারপর একটি অক্সিলারি ভার্ব, বেশিরভাগ ক্ষেত্রে আসবে ডু, তারপর একটি সাবজেক্ট আসবে, তারপর এক্সটেনশন আসবে। এখানে কিন্তু স্ট্রাকচারটা লেখা নেই, আপনারা কাইন্ডলি একটু লিখে নিবেন। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। অর্থাৎ প্রথমে হাউ অফেন বসাবেন, তারপর একটি অক্সিলারি ভার্ব। অর্থাৎ যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে, আপনাদের বলেছিলাম, বলেন তো, যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে হয়, বাক্যটি ইন্টারোগেটিভ হয়, তখন কি ব্যবহার করতে হয়? আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ডু ব্যবহার করব। কি ব্যবহার করব? কোন ভার্বটি ব্যবহার করব? ডু ভার্ব ব্যবহার করব। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, অতএব প্রথমে হচ্ছে হাউ অফেন, তারপর ডু ভার্ব, তারপর একটি সাবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। হাউ অফেন দিয়ে বাক্য গঠন। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। আচ্ছা, পরবর্তী রুল দেখেন, রুল 23, আই উইল বি এবল টু, আমি পারবো। কেবল আপনারা বলেছেন যে স্যার, বেশি রুল করালে আমাদের এক্সারসাইজ করতে সমস্যা হয়। আসলে ঠিক, আমি তো পড়িয়ে চলে যাই, আমার তো এইসব বিষয়গুলো মাথায় থাকে না। আপনারা স্মরণ করায় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বেশি রুল পড়ে চলে গেলাম, আমার কাজের কাজ কিছু হলো না। এটা ভালো নাকি আমরা কম রুল পড়বো, কিন্তু এই যে রুলগুলা পড়বো, ওই রুলগুলা যেন আমাদের কাজে লাগে, ওইগুলো থেকে যেন আমরা আমাদের উপকৃত হতে পারি। তো রুল বেশি পড়াবো না, আমি কিছু পড়িয়ে আপনাদের আনমিউট করব, এখানে কথা বলবো আমরা সবাই মিলে একসঙ্গে। অর্থাৎ আমি রেইজ হ্যান্ড প্রেস করবেন, এক এক করে কথা বলবো। এবং ব্যাকে যে রুল গুলো পড়িয়েছিলাম সেখানে আমি একটু ফিরে যাব। রুল 23, আই উইল বি এবল টু, আমি পারবো। আই উইল বি এবল টু, এইবল টু, এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হবে এইবল টু। অর্থাৎ আমরা যখন এ কে আমরা কিন্তু এই উচ্চারণ করেছিলাম, এইটা কিন্তু আবার কিছু কিছু ফনেটিক্সে যখন আমরা আম, আপনার ওটাকে কি বলে জানো, রাইজিং ইন্টোনেশন, ফলিং ইন্টোনেশনের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু আবার এই বল হবে না। যেমন এ এম, এখানে এইম বলা যাবে না, এম বলতে হবে, এম। আমি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু, আমি হাসতে পারবো। আই উইল বি এইবল টু আসতে পারবো। আই উইল বি এইবল টু কাম, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি আসতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু কাম,
আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু গো, আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দা ওয়ার্ক। অর্থাৎ এখানে এইবল টু, আই উইল বি এইবল টু, আমি পারবো, যেমন আমি কাজটি করতে সক্ষম, কাজটি করতে পারবো, আমি ঢাকায় যেতে পারবো, এই স্ট্রাকচার গুলো আই উইল বি এবল টু দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। এরপর একটি রুল আছে, দেখেন রুল 24, শুড হ্যাভ, থাকা উচিত, থাকা উচিত, শুড হ্যাভ শব্দের অর্থ থাকা থাকা উচিত, উচিত। হ্যালো, ওকে, কয়টা দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আপনারা ঠিক বলেছেন। আচ্ছা, 10টি করেই রুল থাকবে, তাহলে আমি আজকে আর বেশি পড়াবো না, এখন আপনাদের আমি একটু কোয়েশ্চেন নিব, এটা সবাই মিলে একটু বলবেন। আমি ব্যাকে থেকে যে রুলগুলা পড়িয়ে আসছিলাম, ওখান থেকে আমি আপনাদের সাথে একটু এটা নিয়ে কথা বলি, কারণ বেশি রুল পড়ালে আসলে আপনাদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো বেশি পড়াবো না, এখানে 10টা রুলই হয়তো আমার পড়ানো হয়েছে। আচ্ছা, আমি আর আগাবো না, আমরা এখানে রুল 23 এই পর্যন্ত আজ আমরা রাখবো। তো আমি একটু প্রথম দিকে চলে যাই, আমি 11, 12 বা এই রুল গুলাতে একটু চলে যাই। এখানে আমরা কতটা কে কি নিতে পারছেন আমি সবার কাছে একটু কম বেশি কোশ্চেন করব। যেমন এখানে রুল 7-এ রয়েছে সাপোজ টু, হওয়ার কথা বা করার কথা, আমার তার সঙ্গে দেখা করার কথা, তোমার আমাকে ফোন করার কথা, তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা, আমাদের কি, আমাদের কি করার কথা, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব। কাইন্ডলি সবাই কথা বলবেন না, আমি একটু অসুস্থ আছি, রেইজ এন্ড প্রেস করবেন, আমি জিজ্ঞেস করব, আপনারা একটু কথা বলবেন, সবাই কথা বলে উঠলে আমি কিন্তু আবার মিউট করে দিব। প্রথমে একটু বলবেন, আহ দেখি কে কে লাইনে আছেন। সাকিবুল ইসলাম সজীব, সাকিবুল ইসলাম সজীব, আপনি এই যে বাক্যগুলা দিয়ে সাপোজ টু, হওয়ার কথা বা করার কথা, দেখেন আমি একটু মার্ক করে দিলাম, এইটা দিয়ে আপনি দুইটা বাক্য বলেন, আপনার নিজের মতো করে তৈরি করবেন, হওয়ার কথা বা করার কথা। ধন্যবাদ। এইবার আপনি এই বাক্যগুলো তো প্রেজেন্ট টেন্সে করেছেন, এটা পাস্ট টেন্সে পারবেন? পাস্ট টেন্সে বলেন তো, বলেন বলেন। ইয়েস, উইল বি সাপোজ টু বা উইল বি দিবেন এখানে, যেমন তার সঙ্গে আমার দেখা করার কথা থাকবে, অর্থাৎ এখানে আপনি বেশিরভাগ আমাদের প্রয়োজন হয় হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে হলে আপনি সাপোজ টু, আই এম সাপোজ টু মিট উইথ হিম, আর যদি এখানে পাস্ট টেন্সে করতে চান তাহলে আই ওয়াজ সাপোজ টু মিট উইথ হিম। আপনি অনেক ভালো বলেছেন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন, পরবর্তীতে একটু কথা বলবেন। আজকে নতুন কিছু মুখ আনবো, আজকে নতুন কিছু মুখ আমি সামনে নিয়ে আসবো, আপনারা সবাই কথা বলবেন না প্লিজ। তৃষা খান, আপনি একটু নতুন, আপনি একটু সামনে আসেন প্লিজ। আপনি এই জায়গায় একটু বলবেন সাপোজ টু এর পরে এই রুলটা নিয়ে আপনি একটু বলবেন। হ্যাভিং এর ব্যবহার দেখেন, কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে, অথবা বাক্যের মধ্যে ইয়া বা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহার করব। যেমন আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। তো এই বাক্যগুলা বাদে হ্যাভিং ব্যবহার করে আপনি নতুন কিছু বলেন। তৃষা খান, শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন প্লিজ। ওয়ালাইকুম সালাম, বলেন।
ধন্যবাদ। এরপর আমি যার কাছে যাব আপনি বলবেন ইয়েট টু। ইয়েট টু শব্দের অর্থ এখনো কিছু করিনি বা করা হয়নি। যেমন আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো টাকা দেয়নি। আই অ্যাম ইয়েট টু গিভিং হিম মানি, আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। এই ইয়েট টু এর ব্যবহার নিয়ে কথা বলবেন, ইয়েট টু নিয়ে কথা বলবেন আহ মাইমুন্না আক্তার। মাইমুনা আক্তার, আপনি একটু বলবেন ইয়েট টু নিয়ে। একটু আনমিউট করেন প্লিজ। এই ইয়েট টু নিয়ে একটু কথা বলবেন। কয়েকটা রুল বলেন ইয়েট টু, এখনো করিনি বা করা হয়নি। পরবর্তীতে পরবর্তীতে বলবেন কৃত্তিমান বড়ুয়া। আপনারা যদি দেরি করে ফেলেন আমি কিন্তু আরেকজনের কাছে চলে যাবো, এটা মনে রাখবেন। তাৎক্ষণিকভাবে বলতে হবে কৃত্তিমান বড়ুয়া। হ্যাঁ, আপনি ইয়েট টু নিয়ে একটু বলবেন। একটু পরে পরে আপনি চলে গেছেন, কৃত্তিমান বড়ুয়া বলছে, আপনি শোনেন, আপনার কাছে পরে আসবো। আপনি ইয়েট টু দিয়ে বলেন কৃত্তিমান বড়ুয়া। হ্যাঁ, ইয়েট টু দিয়ে বলেন। দেখছেন, এই রুলগুলা কিন্তু গত ক্লাসে আমি করাই দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা রুলগুলো ভালোভাবে মনে রাখতে পারেননি। আচ্ছা, ধন্যবাদ, ছিলেন না এই পরবর্তী ক্লাস। আজকে তো ছিলেন, পরবর্তী দিন কিন্তু বলবেন। তারপর বলবেন নরোত্তম দাস। নরোত্তম দাস, আপনি ইয়েট টু না, আপনি বলবেন হচ্ছে হার্ডলি, খুবই কম বা কদাচিৎ। এই হার্ডলি দিয়ে কয়েকটা বাক্য বলবেন। হার্ডলি। হ্যাঁ, আমি বললাম তো, আমি একটু বাইরে ছিলাম তো আর বাসায় নেই, এজন্য একটু সমস্যা হচ্ছে। নরোত্তম দাস, হার্ডলি দিয়ে বলতে পারবেন? পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেওয়া হয়নি, আমি বলছি তো, আই এম সরি, আমি বাইরে রয়েছি, আমি দিতে পারিনি, আমার মনেও ছিল না, সকালবেলা আমি বেরিয়ে গেছিলাম। পেয়ে যাবেন, আজকে দুটো ভিডিও একসঙ্গে পাবেন, দেখবেন চলে গেছে অলরেডি। আমি ক্লাস নেওয়ার ভিতরে আপলোড দিয়েই ক্লাস নিতে বসছি। তো এখানে আমরা হার্ডলি দিয়ে যদি একটু বলি, দেখেন, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে খুবই কম, কদাচিৎ বা প্রায়ই না। এই ধরনের নেগেটিভ বাক্য অর্থ প্রকাশ করলে আমরা হার্ডলি এর ব্যবহার করব। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। এই ধরনের বাক্যগুলো আমরা হার্ডলি দিয়ে ব্যবহার করব কিভাবে? সাবজেক্ট প্লাস, দেখেন, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইদানিং তোমাকে দেখা যায় না, অর্থাৎ খুব কম দেখা যায়। এগুলো কিন্তু আমরা সব হার্ডলি, মনে রাখবেন, আমরা যখন 9-10-এ দেখবেন 9-10-এর গ্রামার বইতে সিলেবাসে হার্ডলি এর ব্যবহার আছে ট্যাগ কোশ্চেনে। হার্ডলি, স্কার্সলি, সেলডম, এই কথাগুলোর ভিতরে কিন্তু নেগেটিভ শব্দ আছে। কি আছে বলেন তো? নেগেটিভ আছে, অর্থাৎ না বোধক শব্দ। অর্থাৎ সে এখানে খুব কমই আসে, তার মানে কি সে আসে না বললে চলে। এখানে আমরা হার্ডলি ব্যবহার করব। কি ব্যবহার করব? হার্ডলি। তারপরে একটি আছে, দেখেন, লাইকলি টু। আমি আবারও একটু আনমিউট করছি, সবাই কথা বলে উঠবেন না, তাহলে পরিবেশটা এলোমেলো হয়ে যায়। লাইকলি টু দিয়ে একটু কথা বলবেন। লাইকলি টু। লাইকলি টু শব্দের অর্থ কি বলেন তো? হ্যাঁ, লাইকলি টু মানে সম্ভাবনা। ধন্যবাদ। আচ্ছা, এখানে নতুন আমি আজকে কাউকে একটু শুনি। আকিব ইসলাম। আকিব ইসলাম, আপনি এই লাইকলি টু দিয়ে কয়েকটা বাক্য বলেন। সম্ভাবনা। হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এইগুলা বাক্য বাদে আপনি নিজের মন থেকে কিছু বাক্য বলেন লাইকলি টু দিয়ে। আপনি গত ক্লাসে নিশ্চয়ই ছিলেন, বলেন। আপনার ভুল হোক সমস্যা নেই, আমি তো কারেকশন করে দিব, বলেন। আপনার মন মতো আপনি বলতে পারেন। হুম, থ্যাংক ইউ। হুম, ধন্যবাদ। লাইকলি টু শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ বলেন। লাইকলি টু, আজ, এখানে মেটা দেওয়া যায়, যেমন এই বাক্যটা একটু খেয়াল করেন, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে, অথবা ইট মে রেইন টুডে। আপনি এখানে মে ব্যবহার করতে পারেন, মেটা দিলে আপনার কোনো ভুল হবে না। এই লাইকলি টু এর পরিবর্তে আপনি মে দিতে পারেন, যেমন
ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন এখানে আমরা যে রুল গুলা করেছিলাম, আপনারা একজন এখানে বলেছেন স্যার 10টি এর বেশি রুল করাবেন না, তো আমি 10 না, আমি তার কমও 8-9টি করানোর চেষ্টা করব। কিন্তু আমার একটি শর্ত আছে আপনারা রুল কম করেন সমস্যা নাই, কিন্তু যেগুলা করবেন সেইগুলা থেকে আপনি কোশ্চেন করলে আপনারা যেন উত্তর দিতে পারবেন, এটা আমার চাওয়া। আফরা আফরিনা, আপনি একটু বলবেন প্লিজ, সবার কাছে আসবো। আফরা আফরিনা, আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনি এই রুলটা নিয়ে একটু কথা বলবেন। অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার, এটা নিয়ে কয়েকটা বাক্য বলেন। সে যতবার বাজারে যায় ততবার চা খায়, এইগুলা দিয়ে কোনো বাক্য করতে পারবেন? এইগুলা বাদে এখানে যে স্ক্রিনে যে বাক্যগুলো দেখা যাচ্ছে, এইগুলা বাদে আপনি একটু তৈরি করেন যতবার ততবার দিয়ে। বলেন। বলেন, বাংলা বলেন আগে, বাংলা বলেন, আমি ইংরেজি করে দিব। হুম, সুন্দর, এটা দিয়ে কি হবে? হ্যাঁ, তারপর আরো কিছু বলতে পারবেন? দেখেন এই জায়গায় আপনি আরো বলতে পারেন, সে যতবার তাকে দেখে ততবার তাকে সালাম করে, সে যতবার পরীক্ষা দেয় ততবার ফেল করে। অর্থাৎ এখানে আমরা অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করব। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। হি ফেইলস ইন দ্য এক্সাম অ্যাজ অফেন অ্যাজ হি সিট ইন দ্য এক্সাম। অর্থাৎ সে যতবার পরীক্ষায় বসে ততবার ফেইল করে। অর্থাৎ এই বাক্যগুলো আমরা অ্যাজ অফেন অ্যাজ এটা ব্যবহার করে আমরা কমপ্লিট করব। অর্থাৎ অ্যাজ অফেন অ্যাজ এর ব্যবহারটা খুবই বেশি। সোহেল আমিন, আপনি একটু কথা বলবেন অ্যাজ অফেন অ্যাজ এর পরে এই রুলটা। ইট ইজ হাই টাইম, এটা খুব সহজ। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়, এটা দিয়ে আপনি একটু করবেন। সোহেল আমিন। আচ্ছা, আপনাদের এখানে দেখেন অনেকেই মিউট করতেছেন, মানে একটু আনমিউট করেন। আমি যাকে বলছি সে ছাড়া আর কেউ মিউট করবেন না প্লিজ, এটা আমি সবাইকে তো এত আনমিউট করে পারছি না। হ্যাঁ, এবার সুন্দর ক্লিয়ার হয়েছে। এখানে অনেকেই দেখতেছি ইচ্ছা করে মিউট করতেছেন, প্লিজ মিউট করবেন না, একটু আনমিউট করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাকে বলবো শুধু জাস্ট সেই লোক একটু মিউট করবেন। থ্যাংক ইউ। এটা বলেন, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। এই বাক্যগুলো কিভাবে আপনারা করবেন বলেন? আমি কার কাছে যেন প্রশ্ন করেছি, একটু বলেন, পারবেন এখানে? যেমন উপযুক্ত সময়ই আমরা সিদ্ধান্তটি নিয়েছিলাম, উপযুক্ত সময়ই সে এখানে এসেছিল, এই ধরনের বাক্যগুলো আমরা হাই টাইম ব্যবহার করবো। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। বলতে পারবা? বলো। ধন্যবাদ। কি কি করেছো বলো তুমি? তুমি তো আমাদের সর্বকনিষ্ঠ, বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর বলেছো। তাহলে তুমি যখন বলেছো এটা দিয়েও বলো, সো দ্যাট, এতই যে, এটা দিয়ে কিছু বাক্য তৈরি করো, সো দ্যাট। নো নো নো, এটা ভুল হয়ে গেল। এখানে প্রথমে সাবজেক্ট আনতে হবে। তুমি কি বলেছো? তুমি বলেছো প্লেইং ক্রিকেট, ওইটা তো সাবজেক্ট হলো না, এটা তুমি জিরান্ড করে ফেলেছো। হ্যাঁ, এটা তোমাকে সাবজেক্ট আনতে হবে। যেমন আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না, আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। অর্থাৎ প্রথমে কি আনতে হবে? জাফর হচ্ছে একটি সাবজেক্ট, তারপর কি আনতে হবে? তারপর অ্যাম ইজ আর একটি অক্সিলারি ভার্ব, তারপর সো প্লাস অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে রুলটা মনে হচ্ছে খুবই বড়, কিন্তু একটি এক্সাম্পল মনে রাখলে, আমার থিওরি কি মনে আছে? আমি আপনাদেরকে প্রায়ই বলে থাকি,
একটি এক্সাম্পল বা একটা উদাহরণ এখানে মনে রাখতে হবে, একটু মুখস্থ করতে হবে। যেমন জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না, এইটা আমি কি লিখবো? জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। অর্থাৎ এখানে জাফর সাবজেক্ট, তারপর জাফরের পর দেখেন এই যে ইজ বসেছে, জাফরের পর কি বসেছে? জাফরের পর বসেছে ইজ। তো এখানে কিন্তু ইজ বসে, ইজ অ্যামিজ আর বসবে। তারপর সো প্লাস অ্যাডজেক্টিভ, এই যে ফ্যাট কিন্তু অ্যাডজেক্টিভ, সো প্লাস অ্যাডজেক্টিভ। তারপর একটি দ্যাট বসেছে, সবাই ভালো করে লক্ষ্য করেন। তারপর আরেকটি সাবজেক্ট বসেছে হি। তারপর ভার্বের বেস ফর্ম কি? ক্যান নট রান, অর্থাৎ যেহেতু নেগেটিভ দৌড়াতে পারে না, এই জন্য এখানে ক্যান নট রান হবে। অর্থাৎ এই বাক্যগুলো করতে গেলে আমাদের এই রুল বা স্ট্রাকচার গুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। আবার একটু বলো, দা ওয়ে। ট্রু ফার দিলে কি হবে? এটা তো সো দ্যাট ব্যবহার করতে হবে। এখানে তুমি একটু ভালো করে বোঝো, আর একটু বুঝাই তোমাকে। এতই যে, অর্থাৎ এই এতই যে আমরা এমন ভাবে ব্যবহার করব, এইটা বাক্যের মাঝের দিকে থাকা লাগবে। যেমন সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতই শক্তিশালী যে 2 মণ ওজন মাথায় নিতে পারে, চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। অর্থাৎ এখানে কিছুটা ক্লজের মতো করে ফেলতে হবে। কেমন? এখানে সাবজেক্ট আনতে হবে, তারপর অক্সিলারি ভার্ব অ্যামিজার আসবে, তারপর সো প্লাস অ্যাডজেক্টিভ আসবে, তারপর দ্যাট আসবে, তারপর আবার আরেকটি সাবজেক্ট আনতে হবে, অর্থাৎ 2টা সাবজেক্ট থাকবে, তারপর একটি অক্সিলারি ভার্ব থাকবে, শেষের দিকে ভার্বের ভি 1 ফর্ম বা বেস ফর্ম থাকবে, প্লাস বাকি অংশ যদি থাকে সেটা থাকবে। একটি বাক্য তুমি একটু খেয়াল করো, জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না, জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। তো আমি আবারও একটু আনমিউট করবো, আমি যা যা পড়ালাম আপনাদের সামনে আজকে সবার সাথে একটু শেয়ার করি। এখন কথা বলবেন আহ হ্যাঁ দিব। শারমিন আক্তার, আপনি একটু এই রুলটা নিয়ে কথা বলবেন। আপনি বলবেন আই থিংক অফ, এইটা নিয়ে একটু কথা বলবেন। আমি ভাবছি, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি 1 কাপ চা খাবো বলে ভাবছি, এই ধরনের বাক্যগুলো আপনি একটু নতুন কিছু বলেন এই আই থিংক অফ দিয়ে। শারমিন আক্তার বলেন। ধন্যবাদ। তারপর? হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, স্টাডি নাও, কিন্তু দেখেন এখানে একটু ভুল বলে ফেলছেন। এখানে আমার রুল বলছে কি আই থিংক অফ এর পরে ভার্বের পর আইএনজি হবে, আই থিংক এর কিন্তু আপনি এখানে যদি স্টাডি না দিয়ে স্টাডিং বলতেন তাহলে এটা হইতো। যেমন আপনি প্রথমটাও কিন্তু ভুল বলেছিলেন। তো এখানে আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের বলতে হবে। যেমন আই থিংক অফ অর্থ ভাবছি, আমি ভাবছি। কেমন? আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। এটা একটু ভালো করে লক্ষ্য করেন। প্রথমে সাবজেক্ট বসেছে আই, তারপর আমার গ্রামার অনুসারে রুল বসেছে থিংক অফ, তারপর লার্ন ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে লার্নিং, তারপর অবজেক্ট বসেছে ইংলিশ। অর্থাৎ আই থিংক অফ লার্নিং ইংলিশ, আই থিংক অফ টেকিং ওভার দ্য ফোন, টকিং ওভার দ্য ফোন, আই থিংক অফ হ্যাভিং এ কাপ অফ টি, আই থিংক অফ রিসাইটিং দ্য হোলি কুরআন, আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি। অর্থাৎ এইগুলা আমরা আই থিংক অফ ব্যবহার করে করতে পারি। এইগুলা স্ট্রাকচার আপনারা খাতায় লিখবেন এবং আমার সঙ্গে শেয়ার করবেন। দেখবেন আপনাদের অনেক অনেক। ইয়েস ইয়েস, আই থিংক অফ গোয়িং টু কানাডা, এখানে গোয়িং দিতে হবে, গোয়িং দিতে হবে। আল আমিন, আপনি একটু কথা বলবেন, আপনার সঙ্গে ওইভাবে কখনো আসা হয়নি। আল আমিন, আপনি এটা বলেন। স্পোকেন রুল 18, শুড হ্যাভ, উচিত ছিল, এটা নিয়ে আপনি কয়েকটা বাক্য বলেন। এখানে যে বাক্যগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা বাদে, যেমন এখানে আছে আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। এটা আপনি কিছু বলেন, এই শুড হ্যাভ দিয়ে কিছু বাক্য তৈরি করা। হ্যাঁ দেখেন, এখানে আপনি অল্প ছোট্ট একটা ভুল করে ফেলেছেন। এইখানে কি হবে জানেন? আপনি বলেছেন আই শুড হ্যাভ ওয়েন্ট টু মার্কেট না কি যেন একটা বলেছেন, তো এখানে ওয়েন্ট হবে না। কেন হবে না? এইখানে আমার রুল বলছে কি শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। প্লিজ একটু মিউট রাখেন। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। যেমন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আপনি এখানে ওয়েন্ট বলেছেন, অর্থাৎ ভার্বের ভি 2 ফর্ম বলেছেন। এটা সামান্য একটু ভুল হয়ে গেল। আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার, আই শুড হ্যাভ কি হবে বলেন তো? লার্নড কম্পিউটার। আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার, অর্থাৎ আমার কম্পিউটার শেখা উচিত ছিল। কি ছিল বলেন তো?
উচিত ছিল, তো এখানে শুড হ্যাভ এর পরে আমাকে V3 ব্যবহার করতে হবে। মনে রাখবেন, দেখেন আমি একটু মার্ক করে দিই। লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা, এটার V3 হচ্ছে লার্নড। তারপর দেখেন ডু থেকে এসেছে ডু, ডিড, ডান। অর্থাৎ এই জায়গাটা একটু লক্ষ্য করেন, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শুড হ্যাভ বসবে, তারপর ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস এক্সটেনশন বাকি অংশ বসবে। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। লার্ন বলবেন না কিন্তু, লার্নড বলতে হবে। অর্থাৎ মনে রাখবেন স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো দেখেন একদিনে বেশি অনেক কথা বলে ফেলেছি, আমি একটু অসুস্থ আছি। ও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেয়েছিলেন যারা একটু নতুন জয়েন করেছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে, ওয়েট এ বিট।